আমি প্রেগন্যান্ট। কিন্তু এই বাচ্চার বাবা আমার স্বামী নয়। এই বাচ্চার বাবা তার বন্ধু। আমার স্বামী নিজে এটার জন্য দায়ী। চলুন, আমার স্বামীর মুখেই শুনে আসি সম্পূর্ণ গল্প। আমার নাম হৃদয়, আমার স্ত্রীর নাম জবা। বাচ্চা হওয়ার জন্য নিজের বউকে তুলে দিলাম বন্ধুর হাতে আর নিজের সামনে বসে পুরোটা দেখলাম। সেই গল্পই বলবো আজ। আমাদের বিবাহের আজকে 4 বছর পূর্ণ হলো। বিবাহের প্রথম 2 বছরের মাত্রই আমার সকল বন্ধুরা সন্তান নিল, কিন্তু আমরা আজকে 4 বছর পূর্ণ হওয়ার পরেও সন্তান নিতে পারলাম না, যেটি অভাগার মতো আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়। অনেক ডাক্তার দেখালাম, রিপোর্ট দেখলাম, রিপোর্ট করালাম, কিন্তু অবশেষে জানতে পারলাম আমি বাবা হতে পারবো না। আমি সেই যৌবন থেকে হাতের কাজ করতে করতে নিজের সকল সুখের উৎস নষ্ট করে ফেলেছি। শুধু আমার একারই দোষ। এখানে আমার স্ত্রী জবার কোনোই দোষ নেই, তার কোন ভুল নেই, তার কোন সমস্যা নেই। এখনো তাকে আমি সম্পূর্ণভাবে সুখ দিতে পারিনি। এখন সমস্যা আরো বেশি হয়ে গেছে, কারণ সমাজের সবাই আমাদের কাছে একটি সন্তান চায়, আমাদের পরিবারবর্গ দাবি করে, কিন্তু আমরা তা দিতে পারতেছি না। সবাই জবাকে কটূক্তি শোনায়। আমি আমার সবটা দোষ দেখি যে আমার পাপের ফল। এর সমাধান আমার কাছে নেই, কিন্তু এখন আমার পরিবার চাচ্ছে আমাকে অন্যত্র বিয়ে দিতে সন্তানের জন্য। আমি না পারতেছি তাদের কাছে সবকিছু খুলে বলতে, না পারছি সহ্য করতে। সারাক্ষণ শুধু দেখি জবা কান্না করে। আমি সবকিছু বলতে পারছি না। হয়তো সে মেয়েটা জানেই না আসলে শারীরিক সম্পর্ক কিভাবে করে নারীর চরম তৃপ্তি সে কখনোই পায়নি, কারণ আমি সেটা দিতে কখনো সক্ষম ছিলাম না। এভাবে চলতে থাকলে আমার পরিবার আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করবে, কিন্তু আমি তো সেখানেও সফল হতে পারবো না। আর আমিও জবাকে অনেক ভালোবাসি, তাকে ত্যাগ করতেও পারবো না, কারণ সে কোনো অপরাধ করেনি। সে আমাকে তার জীবন দিয়ে ভালোবাসে। একদিন রাতে জবা আমাকে বলল, তুমি আরেকটি বিয়ে করো। কারণ আমারই দোষ, না হলে সন্তান হতো। তুমি অন্য জায়গায় বিয়ে করো। তোমার কোন সমস্যা নেই। তোমার সন্তান খুব প্রয়োজন। তোমার পরিবারের একটি বংশধর খুবই দরকার। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি অন্যভাবে সন্তান ম্যানেজ করব। আমি নেটে এবং বিভিন্ন জায়গার ওয়েবসাইটে খবর নিয়ে দেখলাম যে সন্তান পাওয়ার দুইটি উপায় আছে: টেস্ট টিউব বেবি আর একটি হচ্ছে অন্য পুরুষ। টেস্ট টিউব বেবি নেবার মতো সামর্থ্য আমার ছিল না, তাই একমাত্র উপায় পর পুরুষ। কিন্তু আমি যখন জবাকে এসে সবটা বলি তখন সে কোনো মতেই রাজি হতে চাচ্ছিল না। একটা পর্যায়ে আমাদের সম্পর্ক ভাঙা, নতুন বিয়ে এবং আমার কষ্ট, এমন সবকিছু বুঝে সে আস্তে আস্তে রাজি হলো। সে বলল, শুধু এক রাতের জন্য আমি তোমার বন্ধুকে স্বামী হিসাবে মেনে নেব। এরপরে কিন্তু তার কাছে আমি যাব না। তুমি এটা বিক্রমকে বলে দিও। আমি তাকে নিশ্চিত করে বললাম, দেখো জবা, তোমাকে আর যেতে হবে না, শুধু এক রাত গেলেই হবে। তোমার মাসিকের 10তম দিনে যেতে হবে। ওই এক রাত ধরে খেলাধুলা করতে হবে। এরপরে তোমাকে আর কোনো দিন তার কাছে যেতে হবে না। তখন অনিচ্ছা সত্ত্বেও জবা আমার কথায় রাজি হলো। বিক্রম আমাকে বলল যে মাসিকের 10ম দিন জবাকে তার কাছে নিয়ে আসতে। আমি এখন থেকে জবাকে ভালোভাবে খাবার খাইয়ে দিচ্ছি, কোন কাজ করতে দিচ্ছি না এবং সুন্দরভাবে সাজার জন্য যা যা করা দরকার সবই এনে দিচ্ছি। আমি চাচ্ছি জবা নতুন বউয়ের মতোই বিক্রমের কাছে যাক। বিক্রম যেন ওর সবটুকু দিয়ে জবাকে ভালোবাসতে পারে ওই এক রাতের জন্য। এর আগে রোজ দিন দেখতাম সকালে জবা পূজা করত এবং সে প্রার্থনা করত। আমি বুঝতাম যে জবাও চাচ্ছে যেন সব ঠিকভাবে চলে। অবশেষে সেই দিনটা আসলো। সকালবেলা জবা আমাকে বলল যে, তোমাকে আমার সাথে থাকতে হবে। আমি বললাম, এটা কি করে সম্ভব? তোমরা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করবা, আমি কি করে থাকব? কিন্তু জবা মানতে রাজি না। অবশেষে আমাকে বাধ্য হয়ে রাজি হতে হলো। আমি জবাকে নিয়ে বিক্রমের কাছে গেলাম এবং বললাম যে, বন্ধু, আমাকেও সবকিছু দেখতে হবে, নয়তো জবা এসব করতে পারবে না। বিক্রম আমাদের অবস্থা বুঝলো এবং সে বলল, সমস্যা নাই, তুমি থাকো। তুমি আমাদের সামনে থাকলে আমরাও একটু সাহস পাবো। তুমি থাকলে যদি ভালোভাবে জবা কাজটি করতে পারে তাহলে তুমি থাকো। রাত 10টা অবধি আমরা সেখানে ছিলাম। 10টার পরে আমরা বিছানাতে গেলাম। আমি সামনের একটি চেয়ারে বসেছিলাম এবং ওরা বিছানাতে উঠে বসলো। আমি বুঝতে পারছি যে জবার মনে এখনো সংশয় কাজ করছে এবং সে লজ্জা পাচ্ছে, কিন্তু সে আমার জন্য কিছু বলতে পারতেছে না। বিক্রম আস্তে আস্তে জবার শরীর স্পর্শ করতে লাগলো। প্রথমে গালের চুমু, তারপরে ঠোঁট দুটি চুষতে আরম্ভ করলো। এরপরে জবার শাড়ি, ব্লাউজ খুলে চাপতে শুরু করলো। বিক্রমের ড্রেসও খুলে নিল।
স্পষ্টত বোঝা যাচ্ছে বিক্রমের ললিপপটা দাঁড়ানো। জবা সেটাকে ধরে মুখে নিয়ে চোষা শুরু করলো। বিক্রমও তালে তাল মিলিয়ে জবার ওখানে মুখ দিয়ে চাটতে শুরু করে দিচ্ছে আর আস্তে করে কামড় দিচ্ছে। আমি বুঝলাম জবার একটু একটু করে ব্যথা করতেছে। এক পর্যায়ের পর বিক্রম ওর ললিপপ জবার মধ্যে প্রবেশ করলো সম্পূর্ণভাবে। জবাও শক্ত করে বিক্রমকে জড়িয়ে ধরল। বিক্রমও খেলা আরম্ভ করলো আর ঠোঁট দিয়ে জবার ঠোঁট দুটিকে স্পর্শ করল। জবাও এবার চুমুতে অংশগ্রহণ করল। আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক তো এমনই হওয়া উচিত। প্রায় একটানা 10 মিনিট করার পর বিক্রম বলল, আমার এখন বের হবে। জবা, তোমার কি বের হয়েছে? তোমার কি বের হয়েছে? এটা শুনে জবা উত্তরে বলল। হ্যাঁ, আমার তো অনেক আগেই বের হয়েছে। বিক্রম তার সবটুকু পানি জবার ভিতরে দিয়ে দিল। একটি শান্তির ছাপ জবার মুখমণ্ডলে দেখতে পেলাম। সত্যি বুঝতে পারলাম জবা নারীত্বের স্বাদ পেয়েছে। সে এতদিনে আসল আনন্দ লাভ করতে পেরেছে। যদিও যে কোন স্বামীর পক্ষে তার স্ত্রীকে অন্যের বিছানা দেখা খুবই কষ্টকর এবং তা যদি স্বামীর সামনে ঘটে তাহলে সেটি আরও বেদনার হয়, তবুও আমি খুবই আনন্দ পেলাম। কেননা জবা এতদিনে তার নারীত্বের স্বাদ লাভ করতে পেরেছে। গল্পটি এখানে শেষ হলেও পারত, কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি, বরং শুরু হয়েছে। জবা বিক্রমের থেকে যে আনন্দ পেয়েছে তা আমি কখনো তাকে দিতে পারিনি, যার কারণে একবার যাওয়ার কথা থাকলেও এখন জবা নিয়মিত বিক্রমের সাথে থাকতে চায়, যেটা আমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এই জন্যই নিজের জিনিস কখনো অন্য কারোর হাতে দিতে নেই, তাহলে তা আর নিজের থাকে না। বুঝি না আমি ভুল করেছি নাকি ঠিক করেছি। কমেন্ট করে জানাবেন।